প্রিয় সৌম, জানি না এই চিঠিটা তোমার কাছে পৌঁছাবে কিনা, অথবা পৌঁছালেও তুমি চিনতে পারবে কিনা এই হাতের লেখা। ঘুমের ওষুধের শিশি পাশে রেখে লিখতে বসেছি। অদ্ভুত না? এক সময় আমরা একই বেঞ্চে বসতাম, একই নোট শেয়ার করতাম, একটু বোরিং ক্লাস চললেই ঘুমিয়ে পড়তাম, চোখাচোখি হয়ে গেলে হেসে ফেলতাম। সেই আমি কিনা ঘুমের ওষুধ। আমি তো তোমায় বন্ধু ভেবে বারবার তুই তোকারি করে গেছি। তোমার কখনোই পছন্দ ছিল না, মনে মনে আমায় বউ ভেবে ফেলেছিলে। বারণ করা সত্ত্বেও আমায় নিজের অভ্যাসটা ধরিয়ে দিলে। আর একদিন সি ইউ সুন বলেই হাওয়া। সোশ্যাল মিডিয়া কখনোই করতে না জানি, কিন্তু নম্বরটা 2 বছর পরেও বন্ধ শুনে বুঝলাম জীবন নতুন অভ্যাস জুড়ে দিয়েছে তোমায়। শেষবার শুনেছিলাম তুমি পুনেতে, একটা ভালো চাকরি, গোছানো জীবন, যে জীবনটা নিয়ে আমি একসময় মজা করতাম, কারণ আমি ভাবতাম এর থেকেও বড় কিছু করব। মায়ের বিয়ের হারটা বিক্রি করে আমায় স্বপ্ন দেখতে পাঠালো। সত্যি বলতে আমি কিন্তু চাইনি সেভাবে। প্রথমে ভেবেছিলাম কাজ করে টাকাটা শোধ করে দেবো, আর নয়তো এরকমই একটা হার বানিয়ে দেবো। কিন্তু ওই ওপরওয়ালা ওপর থেকে আমার বাল খিল্লো আবদার শুনে ফিক করে হাসলেন। এখন প্রতিটা সকাল শুরু হয় আশা নিয়ে, আর শেষ হয় হিসেব কষে। আজ কতগুলো অডিশন দিলাম, কতবার বললাম হাই আই অ্যাম, যেন নিজের নামটা বললেই আমি সত্যি হয়ে উঠব। তুমি থাকলে হয়তো হাসতে আমায় আয়নার সামনে দাঁড়িয়ে একই এক্সপ্রেশনে বারবার প্র্যাকটিস করতে দেখে। আমি এখনো বিশ্বাস করি একটা ঠিক রোল, একটা সুযোগ সব কিছু বদলে দিতে পারে। বড় পর্দায় ম্যাজিক হয়, ম্যাজিক। কিন্তু সত্যিটা কি জানো, ওরা আমায় দেখে, কিন্তু আমি যেভাবে নিজেকে দেখতে চাই সেভাবে না। আমি এমন ক্যামেরার সামনে হেসেছি যেগুলোর কোনো মানেই ছিল না, এমন শো হোস্ট করেছি যেগুলো কেউ মনেই রাখেনি, কখনো মাইক ধরেছি, কখনো চুলের ক্লিপ। হ্যাঁ, অ্যাসিস্ট্যান্ট হেয়ার ড্রেসারের অ্যাসিস্ট্যান্ট, কারণ এখানে স্বপ্ন ভাড়া দেয় না। আমার রুমমেট গত সপ্তাহে চলে গেছে, এই শহরটা আর টানতে পারেনি। আমি রয়ে গেছি, সঙ্গী বলতে ঘরের দেওয়ালে থাকা 2-3টে টিকটিকি আর আমার ফ্ল্যাটের নিচে রোজ অপেক্ষা করতে থাকা লালুগুলোর দল। আরামনগরে মাঝে মাঝেই যখন অ্যাড এজেন্সিগুলোর অফিস থেকে বা অডিশন দিয়ে বাড়ি ফিরি, তখনই ওদের জন্য ফেরার পথে খাবার নিয়ে আসি। কখনো কখনো নিজের জন্য আনা ব্রেডগুলো দুধের সাথে মিশিয়ে ওদের খাইয়ে দিয়েছি। নিজেকে বুঝিয়েছি বাঙালি মেয়ে তো, ছোটবেলায় বাবার প্রতি রোববার আনা মাটনগুলোকে এইভাবেই ইন্টারমিটেন্ট ডায়েট করে কমিয়ে হিরোইন হব। কারণ আমার ভেতরে এখনো একটা জেদি মেয়ে বেঁচে আছে, যে ভাবে এই শহরটা তারই। জুহু থেকে ব্যান্ড স্ট্যান্ড অব্দি হেঁটে বেড়াই, মাঝে মাঝে রাস্তার পাশে নতুন সব ব্যানারগুলো দেখি, এআই দিয়ে নিজের মুখটা এডিট করে বসিয়ে ভাবি কে বেশি সুন্দরী। এভাবেই সময় কাটছিল। কিন্তু এই মাসটা একটু বেশি দাম চাইল। আমি এমন কিছুতে হ্যাঁ বলেছি যা আমি পুরো বুঝিনি, এমন কিছু মানুষের সাথে মিশেছি যাদের আমি বিশ্বাস করিনি। আর এক রাতে আমি এমন একটা জায়গায় পৌঁছে গেছিলাম যেটাকে আমি নিজেও ব্যাখ্যা করতে পারি না। সমস্ত কাস্টিং অফিস থেকে নট ফিট শুনে বেরিয়ে আসছি, আর তখন খবর পেলাম ঠিক 3টে ফ্ল্যাট পরে আমার থেকে বছর 2 আগে আসা একটি মেয়ে বিল্ডিংয়ের ছাদ থেকে টাকা পয়সা মানুষকে বেঁচে থাকার রসদ যোগায়। সেটা ছোট থেকে শুনে এসছি, কিন্তু টাকা পয়সা যে মানুষের বেঁচে থাকার ইচ্ছেটুকুও কেড়ে নিতে পারে সেটা বুঝতে পারলাম মুম্বাই আসার পর। সুমু, জানো তো, যে বয়সে এসে আমরা বুঝতে পারি আমাদের স্বপ্নটা সফল হওয়া সম্ভব নয়, সে বয়সে নতুন করে স্বপ্ন দেখতে শেখা অসম্ভব। এই বেঁচে থাকার রসদ জোগাতে যখন এদিক ওদিক ছুটে বেড়াচ্ছি, ঠিক তখনই বুঝতে পারলাম হাতে যে টাকা পড়ে আছে তাতে হয়তো আর 3-4 দিনের বেশি চলা সম্ভব নয়। তবে সে প্রত্যেকটা প্রস্তাবের পেছনে একটা বিনিময় ছিল। আমি কখনোই নিজের শরীরকে বন্ধক রেখে অভিনয় করতে চাইনি। অবশ্য আমি এরকম অনেক কিছুই চাইনি যা পরবর্তীকালে আমায় করতে হয়েছে। যখন মানুষের সবচেয়ে খারাপ সময় আসে, তখন সেই খারাপ সময়টা তার চোখ, মুখ, গাল, ঠোঁট সব জায়গায় লেগে থাকে। হয়তো আমারও লেগেছিল,
তাই সেই বিনিময় প্রস্তাবও একদিন খারিজ হয়ে গেল। শুধু শুধু পড়ে রইল একটাই প্রস্তাব, নিজেকে বিক্রি করার। এমনিতে নেশা করিনি কোনোদিনও, কিন্তু সেদিন নেশা না করলে, সজ্ঞানে নিজেকে বিক্রি করলে ওই টাকাগুলো নিতে পারতাম না। যে এসেছিল সে চলে যাওয়ার আগে বলেছিল আবার আসবে। কেন বলেছিল আমি জানি না, ওই স্পর্শে প্রেমের লেশটুকুও ছিল না। বাড়ি ফিরিনি ওই দিন, জানো, হাসপাতাল গেছিলাম। ডাক্তারের কি জানি আমায় দেখে করুণা হয়েছিল, ওনার চোখটা চিকচিক করে উঠেছিল। নাকি আমি ভুল দেখছিলাম হয়তো। আসলে প্রতিটা অভিনেতারই তো দিনের শেষে ভ্যালিডেশন দরকার পড়ে। 3 দিন আগে জানতে পারলাম আমার এই ভয়ঙ্কর একাকিত্ব থেকে বেঁচে বেড়ানোর মুহূর্তটাই আমার আর নেই। কারোর ফোনে আছে, কারোর নিয়ন্ত্রণে। সবাই বলে এই শহর সুযোগ দেয়, কেউ বলে না তার দামটা কিভাবে দিতে হয়। জানি না কেন তোমায় লিখছি, হয়তো কারণ তুমি একমাত্র মানুষ ছিলে যে আমাকে কোনো হিসেব ছাড়াই দেখেছিলে। আমি কি হতে পারি সেটা না ভেবে আমি কে সেটা দেখেছিলে। আর আমি আমি তোমাকে বাছিনি, এই শহরটাকে বেছেছিলাম। বলো তো আমি কি ভুল করেছিলাম? 2 মাস আগে একটা অডিশন, মনে মনে জানতাম যে ভালো দিয়েছি, নিজেকে বহুবার ভেঙে গড়ে মনে হয়েছিল পারবো, গিয়ে পেরেও ছিলাম। তারপর বড় বড় হাউসেরা যা করে, জানাবো বলে ছেড়ে দেয়, আমার ক্ষেত্রেও তার অন্যথা হয়নি। কিন্তু কাল হঠাৎ ওদের ফোন এসেছিল, চেন্নাই ডেকেছে আমায়। জীবন সবে একটা সুযোগ দিয়েছে, আর তার সাথে এত বড় অভিশাপ। নিজের কৃতকর্মের ফল ভোগ করতে আমার অসুবিধা নেই, আমার হেরে যাওয়ার ভারটা তো অনেক বেশি। কিন্তু তুমি বলো, কিছু হয়ে ওঠার জন্য এতটা হারানো যায়? আমি তোমাকে কিছু বলতে বলছি না, আসতেও বলছি না, আমাকে বাঁচাতেও বলছি না। আমি নিজেই জানি না আমি বাঁচতে চাই কিনা এভাবে। কিন্তু যদি কখনো তোমার ব্যস্ত জীবনের মাঝে কোডের লাইনের ফাঁকে সেই মেয়েটার কথা মনে পড়ে যে খুব জোরে হাসতো, খুব সহজে বিশ্বাস করত, তাহলে ওকে একটু ভালোভাবে মনে রেখো। কারণ এখানে সে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে, আর আমি আমি শেষ চেষ্টা করছি ওকে পুরোটা মুছে যেতে না দেওয়ার। ইতি, তোমার অথবা কখনোই তোমার নয়, মৌ।